হ্যালো গাইজ, আজ আমরা এক্সপ্লেইন করব থানুক নামের একটি মালায়ালাম ভাষায় নির্মিত সোশিয়াল রোমান্টিক ড্রামা মুভি। মুভির কাহিনীটা খুবই ইউনিক। এই মুভিতে আমরা দেখতে চলেছি এক বিবাহিত দম্পতিকে, যারা কিনা কোনো এক অজানা কারণে নদীর পাশে খোলা এক জায়গায় দিনের পর দিন ফিজিক্যাল সম্পর্ক করে। কিন্তু অবাক করার বিষয় হলো তাদের থাকার মতো একটা ঘর আছে। তাহলে নদীর পাশে ফিজিক্যাল সম্পর্ক করার রহস্য কি, আর এটাই আমরা এই গল্পে জানতে পারবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটা দেখে আসা যাক। শুরুতেই আমরা একটি বাসকে দেখি। বাসের ভিতরে আমরা একটা কাপলকে দেখতে পাই। এটাই মূলত গল্পের নায়ক, যার নাম প্রতীক, আর এটা হলো গল্পের নায়িকা তিশা। এরা একজন আরেকজনকে ভালোবাসে, কিন্তু এদের দুজনের ভালোবাসা তাদের পরিবার মেনে নেয় না। এজন্য তারা বাসা থেকে পালিয়ে অন্য একটা গ্রামে রওনা দেয়। তিশার পরিবার ছিল ধনী একটা পরিবার, তাই তার পরিবার প্রতীককে অ্যাকসেপ্ট করে না। এমনকি প্রতীকের পরিবারও তিশাকে পছন্দ করে না। এরপর তারা একটা গ্রামে আসে। তারপর তারা কম টাকা দিয়ে একটা ছোট্ট ঘর ঠিক করে। মানে প্রতীকের কাছে একটা মালিকের নাম্বার ছিল, আর তার সাথে কথা বলেই তারা ঘর দেখার জন্য এখানে এসেছে। কিন্তু যখন তারা ঘরে ঢোকে, ঘরটা তাদের একদম পছন্দ হয় না, কারণ এই ঘরটা ছিল অনেক ছোট, দেখতে একদম স্টোর রুমের মতো। মালিক তখন এদের দুজনকে বলতেছিল এই গ্রামে এই টাকার মধ্যে এর থেকে ভালো ঘর পাওয়া সম্ভব না। প্রতীক আর তিশার আর কোনো অপশন নেই, এজন্য তারা এই ঘরটাই ঠিক করে নেয়। মালিক তখন এদেরকে বলে এর আগেও এখানে একটা পরিবার থাকতো, কিন্তু তারা 10 মাসের ভাড়া পরিশোধ করতে পারেনি। এজন্য আমি তাদের আসবাবপত্র এখানেই রেখে দিয়ে তাদেরকে বের করে দিয়েছি। এই ঘরের কোনো কিছু যদি তোমাদের প্রয়োজন পড়ে, তাহলে তোমরা নির্দ্বিধায় ব্যবহার করতে পারো, আর বাকি জিনিসপত্র বাইরে ফেলে দিও। এরপর প্রতীক তাকে অগ্রিম বেশ কিছু টাকা দেয়। মালিক যখন টাকা নিয়ে চলে যাচ্ছিল, প্রতীক তখন মালিকের কাছে জিজ্ঞেস করে এখানে আশেপাশে কোথাও নদী আছে কিনা। মালিক বলে হ্যাঁ, একটু দূরেই একটা নদী আছে। এই বলে মালিক ওখান থেকে চলে যায়। তিশা আর প্রতীক ঘরে এসে ঘরটা পরিষ্কার করছিল। এমন সময় প্রতীকের বন্ধু সন্তোষ তাকে কল করে। এই সন্তোষই প্রতীক আর তিশাকে পালাতে সাহায্য করেছিল। তখন আমরা তাদের কথায় বুঝতে পারি এদের আরো একটা বন্ধু আছে, যার নাম সঞ্জয়। তিশা আর প্রতীক সঞ্জয়ের গ্রামেই থাকতে এসেছে। তো সন্তোষ প্রতীককে বলে সঞ্জয় কি তোমায় ফোন করেছিল? প্রতীক বলে না, সে এখনো কল করেনি। সিন এখানেই কাট হয়। ওই রাতে বাসের ভিতর ড্রাইভার, কন্ট্রাক্টর আর গ্রামের বেশ কিছু লোক একসাথে মদ খাচ্ছিল আর গল্প করছিল। গ্রামের বিভিন্ন ঘটনা একজন আরেকজনের সাথে শেয়ার করে, আর এটা সেই জায়গা যেখানে প্রতীক আর তিশা ভাড়া থাকতো। মানে তাদের ঘরের সামনেই ছিল বাস স্টপ। প্রত্যেক দিনই এই বাসটাকে এখানেই রাখা হয়। এরপর আমরা তিশা আর প্রতীককে দেখতে পাই, তারা এখনো ঘরটাকে ঠিকঠাক করছিল। এমন সময় সঞ্জয় আসে তাদের সাথে দেখা করতে। সঞ্জয় প্রতীকের জন্য একটা কাজের ব্যবস্থা করেছে। তারা সঞ্জয়কে ঘরে আসতে বলে, কিন্তু সঞ্জয় বলে দরকার নেই, আমি শুধু তোমায় কাজের কথা বলতে এখানে এসেছি। কাল সকালবেলা তুমি একটু তৈরি থেকো, আমরা দুজন একসাথে কাজ করতে যাব। আর তোমার যদি কখনো কোনো প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই আমাকে সাথে সাথে জানাবে। এটা বলে সে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে তিশা ঘরের বাইরে একটা কুকুরকে দেখতে পেয়ে অনেক কষ্ট পায়। তার নিজের বাড়ির কথা মনে পড়ে, কারণ তার বাড়িতেও একটা কুকুর ছিল। প্রতীক তিশাকে সান্ত্বনা দেয়, আর এখানে আমরা তিশাকে দেখে বুঝতে পারি তার সাথে অতীতে ভয়ানক কোনো একটা ঘটনা ঘটেছিল, যার জন্য এখনো সে অনেক কষ্ট পাচ্ছে। তো কি সেই অজানা ঘটনা, এটা আমরা গল্পের সামনে গিয়েই জানতে পারবো। একটু পর সঞ্জয় আসে প্রতীককে কাজ করতে নিয়ে যাওয়ার জন্য, আর প্রথম দিন হওয়ার জন্য সঞ্জয় তার জন্য কিছু জিনিসপত্র কিনে আনে। এরপর প্রতীক রেডি হয়ে সঞ্জয়ের সাথে কাজ করতে বাইরে আসে। সঞ্জয় আসলে পেন্টিং আঁকানোর কাজ করে থাকে। সঞ্জয় তার মালিকের সাথে কথা বলে প্রতীককেও পেন্টিং আঁকানোর কাজ দেয়। তারা যখন পেন্টিং আঁকছিল, তখন তিশা প্রতীককে কল করে খাবার খাওয়ার জন্য। তাকে বলে আমি একটি হোটেলে এসেছি খাবার নেওয়ার জন্য, তোমার জন্যও কি খাবার কিনে তোমাকে দিয়ে আসবো? কিন্তু প্রতীক তাকে বলে দরকার নেই, তুমি খাবার কিনে বাসায় গিয়ে খেয়ে নাও, আমি এখানেই সঞ্জয়ের সাথে খাবো। একটু পর সঞ্জয় সিগারেট খেতে খেতে প্রতীকের কাছে আসে। এরপর তাকেও বলে সিগারেট খাওয়ার জন্য, কিন্তু প্রতীক বলে সিগারেট খাওয়া তো আমি একেবারে ছেড়ে দিয়েছি। আমি যখন সিনেমাতে কাজ করতেছিলাম, তখন থেকেই মদ আর সিগারেট খাওয়া বন্ধ করে দিয়েছি। সঞ্জয় তখন তাকে প্রশ্ন করে তুমি সিনেমাতেও কাজ করেছো, তাহলে সেই কাজটা ছেড়ে দিয়েছো কেন? প্রতীক বলে আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটে গেছে, যার জন্য আমাকে বাধ্য হয়ে কাজটা ছাড়তে হয়, এমনকি আমার দায়িত্বটাও বেড়ে গেছে। এরপর প্রতীক সঞ্জয়ের কাছে জানতে চায়
এখানকার নদীটা কোন দিকে? সঞ্জয় বলে, তোমাদের ঘর থেকে পিছন দিকে একটু হাঁটলেই নদীটা তোমার চোখে পড়বে। এরপর সঞ্জয় প্রতীককে তার বাড়িতে ড্রপ করে দেয়। প্রতীক তখন তার বাড়িতে না গিয়ে নদীটা খুঁজতে খুঁজতে অনেক জঙ্গলের ভেতরে আসে। এরপর জঙ্গলটা পার হয়ে যখন সে একটা নদী দেখতে পায়, তখন সে ভিতর থেকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। নদীটা দেখে তার অনেক ভালো লাগে। একটা লোক সেখানে মাছ ধরতেছিল। প্রতীক তাকে জিজ্ঞেস করে, এই নদীর গভীরতা কি অনেক বেশি? লোকটা বলে, হ্যাঁ, এখানকার গভীরতা অনেক বেশি। প্রতীক তখন ওখান থেকে চলে আসে, আর সে এমন একটা জায়গা খুঁজতেছিল যেখানকার পানি একটু কম থাকবে। খুঁজতে খুঁজতে সে একটা মনের মতো জায়গা খুঁজে পায়। প্রতীক বাড়িতে ফিরে তিশার সাথে সেই জায়গার ব্যাপারে কথা বলে। তো রাত গভীর হলে প্রতীক বাড়ি থেকে বের হয়ে নদীতে আসে। এরপর নদীতে নামার পর নদীর গভীরতা মাপতেছিল। তারপর উপরে এসে অনেকগুলো পাতা দিয়ে একটা বিছানা তৈরি করে। একটু পর সে বাড়িতে ফিরে আসে। প্রতীক তিশাকে বলে, আমি সবকিছু ঠিকঠাক করেছি, কাল রাত থেকেই আমরা সেখানে যেতে পারবো। পরের দিন মধ্যরাতে প্রতীক ঘুম থেকে ওঠে। তারপর তিশাকে ঘুম থেকে উঠায়। অনেক সুন্দর করে তারা দুজন রেডি হয়। এরপর প্রতীক তিশাকে নিয়ে যখন ঘর থেকে বের হয়ে বাইরে আসে, ঘরের বাইরে তখনও সেই বাসকে দেখতে পায়, আর বাসের ভেতরে কন্ট্রাক্টর এখনো জেগে আছে। তিশা এটা দেখতে পেয়ে প্রতীককে বলে, বাসের ভেতরে কেউ একজন এখনো জেগে আছে। বাধ্য হয়ে তারা দুজন বাসায় ফিরে আসে আর ঠিক করে তারা অন্য একদিন প্ল্যান করবে। তারপর অপেক্ষা করে আবারও রাত হওয়ার জন্য। দেখতে দেখতে রাত নেমে আসে। তারা দুজন রেডি হয় নদীতে যাওয়ার জন্য। প্রতীক প্রথম বাইরে আসে চেক করার জন্য, কিন্তু আজকে সে কাউকেই দেখতে পায় না। পুরো রাস্তাটাই ছিল একদম ফাঁকা। তারা তখন লুকিয়ে লুকিয়ে জঙ্গলের ভিতরে গিয়ে নদীতে আসে। এরপর দুজনে একসাথে পানিতে ডুব দেয়, আর এই প্রসেসটা তারা বারবার করছিল। এখানে অনেকটা সময় ধরে এমনটা করে তারা। এরপর প্রতীক তিশাকে উপরে নিয়ে আসে। পাতার মাধ্যমে প্রতীক যে বিছানা তৈরি করেছিল সেই বিছানার উপর প্রতীক একটা কাপড় মেলে দেয়। তারপর প্রতীক তিশাকে কাপড় খুলতে বলে, কিন্তু তিশা অনেক ভয় পেয়েছিল। তারপরেও প্রতীকের কথায় সে কাপড় খোলে। অনেকটা ভয় নিয়ে একজন আরেকজনের কাছে আসে, আর এখানেই তাদের মধ্যে প্রথমবার ফিজিক্যাল সম্পর্ক হয়। কিন্তু এখানে তাদের ফিজিক্যাল সম্পর্ক করার রহস্য কি? তাদের একটা ঘর থাকার পরেও তাদের নদীর কিনারায় ফিজিক্যাল সম্পর্ক করার কারণটা কি হতে পারে? এরকম একটা কনফিউশন রেখে সিন এখানেই কাট হয়। কয়েকদিন পর একটা উৎসব চলবে, এজন্য সঞ্জয় আর প্রতীক কাজ করতে ব্যস্ত হয়ে পড়ে। এমনকি কাজ করার জন্য সঞ্জয় প্রতীককে অন্য একটা গ্রামে নিয়ে আসে। প্রতীক তখন তিশাকে তার সাথে নিয়ে আসে। কাজ শেষ হওয়ার পর এরা দুজন বাসায় ফিরে আসে। দেখতে দেখতে আবারও রাত নেমে আসে। এরা দুজন আবারও জঙ্গলে গিয়ে নদীর পাশে ফিজিক্যাল সম্পর্ক করছিল। এমন সময় মালিক বাড়িতে আসে কিছু একটা দেওয়ার জন্য, কিন্তু দেখতে পায় বাড়িতে কেউ নেই। এরপর প্রতীককে কল করে জানতে চায়, কোথায় তুমি? প্রতীক তখন তাকে একটা মিথ্যা বাহানা দেখায়। মালিক প্রতীকের জন্য নিয়ে আসা জিনিসটা ওখানে রাখে। এরপর সেখান থেকে বাসায় ফিরে আসে। এভাবেই পার হয়ে যায় বেশ কয়েকটা রাত। সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু একদিন রাতে যখন তারা ঘর থেকে বের হয়ে নদীর দিকে যাচ্ছিল, এমন সময় বাসের ভেতর থেকে সেই কন্ট্রাক্টর তাদেরকে দেখে ফেলে আর ভাবতে থাকে মধ্যরাতে এরা দুজন কোথায় যাচ্ছে। আর তখনই সিন শিফট করে পরের দিন রাতে নিয়ে আসে। এরা সবাই মিলে যখন আড্ডা দিচ্ছিল, কন্ট্রাক্টর তখন কাল রাতের ঘটনা সবাইকে খুলে বলে। মানে কাল রাতে সে প্রতীক আর তিশাকে ফলো করেছে, আর জঙ্গলে তাদের মধ্যে যে একটা ফিজিক্যাল সম্পর্ক হয়েছে এই পুরো গল্পটাই তাদের সাথে শেয়ার করে। কিন্তু এখানকার কেউ তার কথা বিশ্বাস করে না, কারণ এটা একটা নর্মাল ব্যাপার। তাদের একটা ঘর আছে আর তারা স্বামী স্ত্রী, তাহলে কেন তারা ঘর থেকে বের হয়ে জঙ্গলেই যাবে ফিজিক্যাল সম্পর্ক করার জন্য? ঠিক এমন সময় সেখানে প্রতীক এসে তাদেরকে বলে, আমার স্ত্রী একটু অসুস্থ, এখানে কোথাও কি কোনো ডক্টর আছে? এরা তখন তাকে ডক্টরের ঠিকানা বলে। আসলে নদীতে বারবার ডুব দেওয়ার জন্য তার স্ত্রীর একটু ঠান্ডা লেগেছে। বেশ কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর তিশা পুরোপুরি সুস্থ হয়। একদিন রাতে আবারও তৈরি হচ্ছিল জঙ্গলে গিয়ে ফিজিক্যাল সম্পর্ক করার জন্য। যখন তারা লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে, বাসের কন্ট্রাক্টর তখন প্রতীক আর তিশাকে দেখতে পায়। এদেরকে দেখতে পেয়ে তার বন্ধুদেরকেও খোঁজ দেয়। এরপর সবাই মিলে নদীর পাশে একটা জঙ্গলে এসে দূর থেকে এদেরকে ফলো করে। আর এখানকার এই দৃশ্যটা দেখতে পেয়ে এরা সবাই শকড হয়ে যায়। মানে এরা সত্যি সত্যি ফিজিক্যাল সম্পর্ক করতেছিল। এদের মধ্যে কেউ একজন এই দৃশ্যটা আবার ভিডিও করে, আর তখনই তার ফোনের লাইটটা জ্বলার ফলে তিশা এটা দেখতে পায়। সে তখন অনেক ভয় পায়, আর ভয় পেয়ে সাথে সাথে যখন কাপড় চোপড় পরে ওখান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখনই এরা সবাই প্রতীকের কাছে আসে। এরপর এদের দুজনকে বকতেছিল। তাদেরকে প্রশ্ন করে, মাঝরাতে এখানে তোমরা কি করো? তোমাদের তো একটা ঘর আছে,
তাহলে এত রাতে এখানে তোমরা মেলামেশা কেন করতেছো? প্রতীক তখন বারবার তাদের কাছে রিকোয়েস্ট করে, এরকম সে আর কখনোই করবে না, প্লিজ আমাদেরকে এখান থেকে যেতে দাও। কিন্তু তারপরেও এরা সবাই প্রতীক আর তিশার একটা ভিডিও করে প্রতীককে মারতে থাকে। শেষবারের মতো তাদেরকে একটা সুযোগ দিয়ে বাসায় ফিরতে বলে। এরা দুজন তখন কান্না করতে করতে বাসায় ফিরে আসে। ঘরে ফেরার পরেও তিশা কান্না করেই যাচ্ছিল আর ভাবতে থাকে তাদের এই খবরটা পুরো গ্রাম জানতে পারবে, তাদের সম্মানটা ধুলোর সাথে মিশে যাবে। এগুলো ভেবে তারা অনেক কষ্ট পায়। এরপর সকাল হয়। যেই লোকটা তাদের এই ভিডিও করেছিল ওই লোকটা ভিডিও গ্রামের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে। পুরো গ্রামের লোক সেই ভিডিও দেখতে পায় আর এই ভিডিও দেখতে পেয়ে সঞ্জয় পুরোপুরি অবাক হয়ে যায়। সেও একটা কনফিউশনে পড়ে। সে তখন সত্যিটা জানার জন্য প্রতীককে কল দেয়। প্রতীক মনে করেছিল সঞ্জয় তাকে কাজ করার জন্য ফোন দিয়েছে, এজন্য সে ফোন ধরেই সঞ্জয়কে বলে, আমার শরীরটা ভীষণ খারাপ, এজন্য 2 দিন আমি কাজ করতে আসতে পারবো না। এটা বলেই সে কল কেটে দেয়। সঞ্জয় বুঝতে পারছে না এখন সে কি করবে। এরপর প্রতীকদের ঘরের সামনে আমরা বেশ কয়েকটা লোককে দেখতে পাই। এরা সবাই প্রতীক আর তিশাকে নিয়েই কথা বলছিল। একজন বলে এরা তো দিনের বেলা বাইরেই বের হয় না, আরেকজন বলে এদের কাজ তো মধ্যরাতে। এভাবেই প্রতীক আর তিশাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছিল। দেখতে দেখতে পার হয়ে যায় অনেকটা সময়। প্রতীক অনেক চেষ্টা করে তিশাকে সামলানোর জন্য, কিন্তু তিশা এখনো কান্না করছে। দুপুরবেলা প্রতীক বাড়ি থেকে বের হয় খাবার নেওয়ার জন্য। এরপর সে যখন একটা হোটেলে আসে খাবার নিতে, প্রতীক দেখতে পায় আশেপাশের সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, কেউ আবার তাকে দেখে হাসতেছিল। প্রতীক এখানে অনেক কষ্ট পায়। এরপর খাবার নিয়ে বাসায় ফিরে এসে সে কান্না করতে থাকে। ভাবতে থাকে সে তো একটা পুরুষ মানুষ, তাকে দেখেই লোকেরা এত হাসতেছিল, আর এই অবস্থায় তিশা যদি বাইরে বের হয় তাহলে তার কি হতে পারে। এগুলো ভাবতে ভাবতে সে ভিতর থেকে ভেঙে পড়ে। কিন্তু তবুও সে তিশার সামনে ভালো থাকার চেষ্টা করে, সব সময় চেষ্টা করে তাকে সাপোর্ট দেওয়ার। সিন কাট হলে আমরা সঞ্জয়কে দেখতে পাই। সঞ্জয় ভাবছিল এই ঘটনা যদি এখানেই শেষ না করি তাহলে তাদের জীবনটাই এখানেই শেষ হয়ে যাবে। তখনই সে তার বন্ধু সন্তোষকে কল দিয়ে বলে, এখানে তোমার বন্ধু অনেক বড় একটা সমস্যায় পড়ে গেছে, একবার তুমি গ্রামে আসো আর তার সাথে দেখা করো। সন্তোষ তখন সাথে সাথে গ্রামে আসে। সেখানে তাদের সাথে বাড়ির মালিকও ছিল। এরপর তারা একটা জায়গায় সন্তোষের সাথে কথা বলছিল। তিশা আর প্রতীকের পুরো ঘটনা সন্তোষকে বলে, আর সে এটাও বলে যে ওই ভিডিওটা এখন পুরো গ্রামে ভাইরাল হয়েছে। গ্রামের সবাই তাদের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলতেছে। গ্রামের অনেকে মালিককেও বকাবকি করতেছে, কারণ এরকম একটা লোককে কেন সে বাড়ি ভাড়া দিয়েছে। এখন তাদের গ্রামে থাকাটাই অনেক কঠিন একটা ব্যাপার। এরপর সঞ্জয় সন্তোষকে বলছিল নিশ্চয় তাদের মধ্যে একটা কাহিনী আছে, তারা হয়তো কোনো একটা প্রবলেম ফেস করছে, তুমি একবার তার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলো, তারপরে আমরা একটা সিদ্ধান্ত নিব। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে যায়। সন্তোষ তাদেরকে একটা সত্য কথা বলে, 7 বছর আগে প্রতীক একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করত, আর প্রতীকের সাথে সন্তোষও কাজ করত। প্রতীক যেখানে কাজ করত সেখানে একদিন সে একটি কুকুর দেখতে পায়। এই কুকুরটা তার মালিকের কাছ থেকে আলাদা হয়ে গেছে, এজন্য প্রতীক সেই কুকুরটাকে তার সাথে রাখার সিদ্ধান্ত নেয়। কুকুরটাকে ওখান থেকে তার বাড়িতে নিয়ে আসে। প্রতীকের বাড়িতে তার সাথে তার আরো 2 জন বন্ধু থাকতো। দেখতে দেখতে পার হয়ে যায় কয়েকটা দিন। এর মধ্যেই প্রতীক সেই কুকুরটাকে অনেক ভালোবেসে ফেলে। এদিকে আমরা তিশাকে দেখতে পাই, আর প্রতীকের কাছে যেই কুকুরটা ছিল ওই কুকুরটা তিশাই হারিয়ে ফেলেছে, আর ওটা তার প্রিয় কুকুর ছিল। কুকুরটা হারানোর পর থেকেই তিশা পুরোপুরি ভেঙে পড়ে। কুকুরটার জন্য সে অনেক কষ্ট পায়, এমনকি খাওয়া দাওয়া বন্ধ করে সব সময় উদাস হয়ে বসে থাকে। আর এটা মূলত যারা পশুপ্রেমিক আছে তারাই ফিল করতে পারবে। তিশা তার কুকুরটাকে খুঁজে বের করার জন্য পুরো শহরে প্রত্যেকটা জায়গায় লিফলেট ছড়িয়ে দেয়। একদিন এই লিফলেট আবার প্রতীকের বন্ধু সন্তোষ দেখতে পায়। এটা সে আবার প্রতীককে দেখায়। প্রতীক তখন সেখান থেকে নাম্বার নিয়ে তিশাকে কল করে, তাকে বলে তোমার কুকুরটা আমার কাছে ঠিকঠাক আছে, তুমি চাইলে কুকুরটাকে এখনই নিতে পারো। এটা বলে তাকে একটা ঠিকানা দেয়। তিশা তখন সাথে সাথে প্রতীকের বাড়িতে আসে। বাড়িতে গিয়ে দেখতে পায় সেখানে সত্যি তার কুকুরটা আছে। কুকুরটাকে দেখে সে অনেক খুশি হয়, আর কুকুরটাও তিশাকে দেখে দৌড়ে তার কাছে আসে। প্রতীক তিশাকে খুশি মনে কুকুরটা দিয়ে দেয়। এর ফলে তিশার মনে প্রতীকের জন্য একটু জায়গা হয়, তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়। কুকুরটা দুজনেরই পছন্দ হওয়ার জন্য মাঝে মাঝে কুকুর নিয়ে একজন আরেকজনের সাথে দেখা করতে আসে। কুকুরকে সাথে করে তারা ঘুরতে আসে। এর ফলে আস্তে আস্তে তারা দুজন কাছে আসে, একজন আরেকজনকে ভালোবাসতে শুরু করে। একদিন তিশা প্রতীককে বলছিল, আমি যখন 12 বছরের একটা বাচ্চা ছিলাম সেই সময় আমার মা দুনিয়া ছেড়ে চলে যায়। এরপর বাবা একটা অন্য মেয়েকে বিয়ে করে, আর আমার বাবা একদম স্ট্রেট ফরওয়ার্ড, ব্যবসার জন্য সবসময় তাকে বাইরে থাকতে হয়, এজন্য সে আমাকে আঙ্কেলের বাসায় থাকতে দিয়েছে।
এখানেই আমি আমার জীবনযাপন কন্টিনিউ করেছি। এরপর একদিন তিশা তার বাবাকে প্রতীকের বিষয়ে সবকিছু বলে। সে বলে, আমি প্রতীককে ভালোবাসি আর আমি বিয়ে করলে তাকেই বিয়ে করব। কিন্তু তিশার পরিবার ডাইরেক্ট তাকে না করে দেয়, কারণ প্রতীক ছিল একদম বেকার গরিব একটা ফ্যামিলির সন্তান। পরের দিনই তিশার বাবা তাকে না বলে একটা ছেলের সাথে তার বিয়ে ঠিক করে। আর এটা যখন তিশা জানতে পারে, সে তখন সমস্ত ঘটনা প্রতীককে খুলে বলে। এরপর তারা ঠিক করে আজকেই এখান থেকে পালিয়ে যাবে তারা। রাত হলেই তারা দুজন ঘর থেকে বের হয়। পরদিন সকালে একটা কোর্টে এসে কোর্ট ম্যারেজ করে এরা। বিয়ের পর প্রতীক তিশাকে নিয়ে তার বাড়িতে আসে, কিন্তু তার পরিবারও তাকে বাড়ি থেকে বের করে দেয়। প্রতীক আর তিশা বুঝতে পারছে না এখন তারা কি করবে। সন্তোষ তখন তাদেরকে তার বাসায় থাকার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু প্রতীক তাকে না করে দেয়। সে বলে, এখন পর্যন্ত বন্ধু হয়ে তুমি আমাদের জন্য অনেক কিছুই করেছো, এখন আমরাই সবকিছু অ্যাডজাস্ট করতে পারবো। এরপর সে একটা বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করে আর ছোট্ট একটা কাজ করে তার সংসার চলছিল। এমনই একদিন তিশার বাবা তিশাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেয়। মেসেজটা যখন তিশা দেখতে পায় তখন সে ভীষণ কষ্ট পায়, কারণ তার প্রিয় কুকুরটাকে তার বাবা নিজ হাতে হত্যা করেছে। আর তার বাবা তাকে এটাও বলে দেয়, এরপর তুমি যদি কখনো আমার সামনে আসো তাহলে তোমারও অবস্থা হবে কুকুরটার মতো। দেখতে দেখতে বেশ কয়েকটা মাস পার হয়ে যায়। তারা এখন একটা সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকটা বছর। এরা অনেক চেষ্টা করে সন্তান নেওয়ার জন্য, কিন্তু বারবার তারা ব্যর্থ হয়। দিনের পর দিন অসংখ্য ডক্টর দেখায়, অসংখ্য ডক্টর তাদের চিকিৎসা করে, কিন্তু তারপরেও তাদের কোনো সন্তান হয় না। হাজারো কষ্ট নিয়ে দিনের পর দিন তারা পার করতে থাকে। একটা সন্তানের আশায় হাজারো চেষ্টা করতেছে, তবুও তারা বুঝতে পারছে না তাদের আসল প্রবলেমটা কোথায়। এমনই একদিন প্রতীকের বাবা প্রতীকের সাথে দেখা করতে আসে আর তিশাকে বলে, তুমি একটা সন্তান নাও, তোমার কোলে যদি তোমার বাবা একটা সন্তান দেখতে পায় তাহলে অবশ্যই সে তোমাকে একসেপ্ট করবে। এভাবেই আরো বেশ কয়েকটা মাস পার হয়ে যায়। তিশা দিনের পর দিন ডিপ্রেশনে পড়তে থাকে। একদিন প্রতীক তার বাবাকে তাদের এই পুরো ব্যাপারটা খুলে বলে। প্রতীকের বাবা তাকে একটা আয়ুর্বেদিকের ঠিকানা দেয়। প্রতীক তখন তিশাকে নিয়ে তার বাবার দেওয়া ঠিকানাতে আসে। এই ডক্টরকে তাদের এই পুরো ব্যাপারটা খুলে বলে। ডক্টর তখন দুজনকেই চেক আপ করে। এরপর তাদেরকে বলে, তোমরা দুজন শহরে থাকার জন্য আর অতিরিক্ত ডিপ্রেশন ফেস করার জন্য তোমরা এখন সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছো। এখন তোমাদের দরকার শহর থেকে সুন্দর একটা গ্রামে থাকা, মাইন্ডটাকে একেবারে ফ্রি করা আর প্রতিদিন একটা নদীর পানিতে বেশ কিছুক্ষণ ডুব দিয়ে শরীরটাকে ঠান্ডা করা। আর তারপরে তোমরা যদি মেলামেশা করতে পারো তাহলেই সম্ভব তোমাদের সন্তান জন্ম দেওয়া। বারবার ডুব দেওয়ার ফলে তোমাদের শরীরটা ঠান্ডা থাকবে আর এর ফলে তোমাদের শরীরে অসংখ্য পরিবর্তন আসবে। এই মেডিসিন তোমাদের শরীরে কোনো কাজ করবে না। সমস্ত কথা শুনে প্রতীক বুঝতে পারে না এখন সে কি করবে, কারণ নদীতে ডুব দেওয়ার পর ফিজিক্যাল সম্পর্ক আর বাইরে এটা তারা কেমনে করতে পারবে। কিন্তু দিনের পর দিন তারা অসংখ্য ডক্টর দেখিয়েছে, তারপরও এখনো তাদের কোনো সন্তান হয়নি। তাদের কাছে আর কোনো অপশন নেই। এখন তারা সিদ্ধান্ত নেয় এটাও তারা ট্রাই করবে। এরপর পুরো ব্যাপারটা তার বন্ধু সন্তোষকে বলে। সন্তোষ তার বন্ধুকে সঞ্জয়ের গ্রামের ঠিকানা দেয়। আর তারপরেই তাদের সাথে এমন একটা ঘটনা ঘটে। এই কথা শুনে বাড়ির মালিক আর সঞ্জয় ভীষণ কষ্ট পায়। তারা বুঝতে পারে এখানে তাদের কোনো দোষ নেই। ওই রাতে এরা তিনজন বাসে আসে আর সেই দিন যারা তাদের ভিডিও করেছিল তাদের সবাইকে প্রতীক আর তিশার ব্যাপারটা বলে। এরাও সত্যটা জানতে পেরে তিশা আর প্রতীকের জন্য অনেকটা কষ্ট পায়। ভাবতে থাকে অজান্তেই তারা একটা ভুল করেছে। তারা সবাই জানতো প্রতীক আর তিশা স্বামী স্ত্রী, তবুও তারা স্বেচ্ছায় ভিডিও করেছে। এরপর পুরো গ্রামের লোককে এক এক করে কল করে আর যাদের কাছে এখনো সেই ভিডিও আছে তাদের সবাইকে এখনই সেই ভিডিওটা ডিলিট করতে বলে। এরপর সেখান থেকে তারা প্রতীকের বাড়িতে আসে তাদেরকে বোঝানোর জন্য, কিন্তু দেখতে পায় ঘরে তালা মারা। এরা তখন প্রতীককে বারবার কল করে কিন্তু ফোনটা বন্ধ দেখায়। বিভিন্ন জায়গায় তাদেরকে খুঁজতে থাকে, কিন্তু অনেকটা সময় ধরে তাদেরকে তন্ন তন্ন করে খোঁজার পরও তাদেরকে খুঁজে পায় না। পরদিন সকালে সঞ্জয় সন্তোষকে ফোন করে অবাক করার মতো একটা নিউজ দেয়, আর সেটা হলো নদীর পাশে তিশা আর প্রতীকের লাশ পাওয়া গেছে। এরপর সিন কাট করে যখন প্রতীক আর তিশাকে দেখায় আমরা দেখতে পাই সত্যি সত্যি তাদের লাশটা নদীর পাশে পড়ে আছে আর মৃত্যুর আগে একজন আরেকজনের হাতটা শক্ত করে একসাথে বেঁধে রেখেছে। এরকম একটা বদনাম তারা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। সন্তোষ প্রতীক আর তিশাকে দেখে ভীষণ কান্না করে আর এখানে আমরা তাদের কেউ দেখতে পাই যারা সেই রাতে তাদের দুজনের ভিডিও
করেছিল। তারাও এখানে ভিতর থেকে গিল্টি ফিল করে। তাদের জন্য যে দুটো মানুষের প্রাণ গেছে এটা তারা বুঝতে পেরে অনেক কষ্ট পায়। তো পরের দিন তিশা আর প্রতীকের একটা নিউজ পেপারে ছাপানো হয়, আর এখানেই আমরা অবাক করার মতো একটা নিউজ জানতে পারি। তিশার পোস্টমর্টম করার পর পুলিশ জানতে পারে তিশা প্রেগনেন্ট ছিল। গ্রামের লোক তখন এই নিউজটা দেখতে পেয়ে আরো কষ্ট পায়। আর এই মুভির গল্পটা এখানেই শেষ হয়। তো কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।